সকালে কোরবানির হাটে বৃষ্টির বাগড়া, গরুর দাম পড়তে দিকে ক্রেতারা খুশি হলেও লোকসানের শঙ্কায় পড়েছেন বিক্রেতারা। বৃষ্টির কারণে বাজার খারাপ, আমরা বিক্রি করতে পারতেছি না। বাইরে ধরে কোনো রকম চালান আসছে, কোনোটাতে আসে নাই, কোনোটাতে লাভ করছি, এরপরে এখন 6টা মাল আছে। চামড়া ন্যায্য মূল্য নিশ্চিতে হস্তক্ষেপ করবে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। দেওয়া হতে পারে ওয়েট ব্লু রফতানির সুযোগ। টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের পাশে থাকবে IMF। নতুন কর্মসূচির জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুরোধ, গুরুত্ব পাবে সংস্কার এজেন্ডা। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ঈদের আগের দিন বৃষ্টির বাগড়ায় বিপাকে পশু ব্যবসায়ীরা। সকাল সকাল ঝুম বৃষ্টির কারণে পশুর হাটে ক্রেতার সমাগম ছিল বেশ কম। বৃষ্টির কারণে হাটে কাদা জমে যাওয়াতে বিপাকে পড়েছেন ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই। ভোগান্তিতে বোবা প্রাণীগুলো। পশু বিক্রেতারা বলছেন যে দিনভর বৈরী আবহাওয়া থাকলেও বড় লোকসান গুনতে হতে পারে। তাদের আশা বেলা গড়ানোর সাথে সাথে আবহাওয়া ভালো হবে, ক্রেতারাও হাটে ফিরবেন তখন। এদিকে পশু বিক্রেতারা জানিয়েছে যে গত কয়েকদিনের তুলনায় গরুর দাম কমেছে 10 থেকে 20%। বৃষ্টির কারণে বাজার খারাপ, আমরা বিক্রি করতে পারতেছি না। তারপর দাম যা চাই দামই বলে না। গরু আনছিলাম 25টার ভিতরে বেচছি, বাইরে ধরে কোনো রকম চালান আসছে, কোনোটাতে আসে নাই, কোনোটাতে লাভ করছি, এরপরে এখন 6টা মাল আছে। কেউ তো আসলে লসে বিক্রি করতে চায় না, ব্যাপারীরাও তারা চেষ্টা করতেছে তাদের হচ্ছে গিয়ে চালান যা আছে ওই অনুযায়ী বিক্রি করার। আমরাও চাচ্ছি যতটুকু কমে নেওয়া যায় সেটা আর কি। গরুর দাম হলো 3.5 লাখ টাকা, কিন্তু বলে 2,40,000 দিতে পারতেছি না, অনেক লস হয়। দুইটা দাম আদায় করছিলাম, কিন্তু দাম তো এখনো মোটামুটি রিজনেবল আছে। দর্শক, রাজধানী বেড়াইত পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোমাইয়া ঐশী। সেখানকার পরিস্থিতি একটু জেনে নিতে চাই আমরা। ঐশী, এই যে বৃষ্টির কারণে সম্ভবত পশুর দামে এক ধরনের হেরফের ঘটেছে, এর কারণ কি শুধু বৃষ্টি নাকি অন্য কোনো কারণ, কি বলছেন বিক্রেতারা? স্মৃতি, এরই মধ্যে বেশিরভাগ ক্রেতাই কিন্তু গরু কিনে ফেলেছেন আজকে ঈদের আগের দিন, ফলে ক্রেতার সংখ্যা খুবই কম। যে গরুগুলো বিক্রি হয়নি এতদিন ধরে সেই গরুগুলোই কিন্তু বিক্রি হচ্ছে, দামও বেশ কম। যেমন যদি উদাহরণস্বরূপ আপনাকে আমি একটু দেখাতে চাই, এই যে গরুটি দেখছেন এই গরুটির দাম প্রায় 70 থেকে 75 হাজার ধরা হচ্ছে। গতকালও প্রায় 80 থেকে 1 লাখ টাকায় এই গরুটি বিক্রি হয়েছিল। এবং আরও একটি বড় গরু যদি দেখাই, ওই পাশে যে গরুটি আপনি দেখতে পাচ্ছেন সাদা কালো রং যে গরুটির, সেটির দাম প্রায় 1,70,000 চাওয়া হচ্ছে। বলছেন যে যারা বিক্রেতা যারা আছেন এখানে, তারা বলছেন যে এই গরুগুলোর দাম আসলে আজকে অনেকাংশে পড়ে গেছে। যেহেতু ক্রেতা নেই সেই জায়গা থেকেও তারা বেশ কিছুটা বলছেন যে দুশ্চিন্তার কারণ রয়েছে। কত দাম চাচ্ছেন চাচা এই গরুর, আর দাম কেমন মনে হচ্ছে, ক্রেতারা আছেন কিনা? 70,000 টাকা চাইছিলাম, কাস্টমার তো দেখি না, কাস্টমার দাম আমি বললাম। গরুর দাম কি কমলো কেন হঠাৎ করে আজকে? কি কইতাম, কমে গেল কেন, কিছু করার নয়, কাস্টমার নাই কেন, কম কাস্টমার নেই। গতকাল পর্যন্ত কত টাকায় বিক্রি হওয়ার সম্ভাবনা আছে? এই গ্যাসের কালকা মনে করেন ভালো দাম আছিল কিছু, আজকে একবারে দাম কম হয়েছে, কাস্টমারই নেই, এটা নাই। গরুর দাম কেমন আজকে বলেন তো? গরুর দাম কালকে স্বাভাবিক আছে, আজকে গরুর প্রতি 20,000 টাকা কম। সব গরুর প্রতি সব গরুরই 20,000 টাকার কম। আমরা যারা পাইকাররা আছি উত্তরবঙ্গে আমরা শেষ একবারে। আর এটাই হয়তো অন্য কোন কারণে কম হলো, কোন এটা তো আমরা বলতে পারবো না। স্মৃতি, শুনছিলেন যে বিক্রেতারা বলছিলেন যে গরুর দাম আজকে একদম কমের দিকে, পশুদের দাম, ছাগলের দামও শুনলাম সেই দামেও অনেকটাই পড়তির দিকে। ফলে ক্রেতার সংখ্যা যেহেতু কম, বিক্রেতারা বলছেন যে যে গরুগুলো বিক্রি হয়নি সেগুলো আজকেও যদি বিক্রি না হয় একটা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। তাহলে মূলত বলা যাচ্ছে যে ক্রেতার সংখ্যা কমে যাওয়াতে আসলে দাম কমে গেছে। অনেক ধন্যবাদ ঐশী আপনাকে। চামড়া ক্রয়ে ধীরে গতি হলে ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দেবে সরকার, এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুপুরে সিলেটে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি। এই সময় মন্ত্রী বলেছেন যে প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যেন ন্যায্য মূল্যে পায়, ঠিক সেজন্য সরকারের নজরদারি থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেছেন যে এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হল চামড়ার সঠিক সংরক্ষণ এবং রফতানি আয় বৃদ্ধি। আগামী বাজেট ব্যবসা বান্ধব পরিবেশ এবং বিনিয়োগ আকর্ষণ করার সূচনা করবে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। আমরা যদি দেখি যে চামড়ার যারা কিনবেন তাদের কেনার প্রক্রিয়ায় কোনো শ্লথ গতি, ধীর গতি আছে, প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়ার রপ্তানির পারমিশন দিব সাময়িককালের জন্য, যাতে যে চামড়াগুলি হাতে আসবে সেগুলি বিক্রি করতে গিয়ে যেন যারা সংরক্ষণ করবেন তারা কোনো বিপত্তিতে না পড়েন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আমিন বাজারে চামড়ার আড়তদাররা। ঢাকা আরিচা মহাসড়কের পাশে আর হেমায়েতপুর ট্যানারি নগরী থেকে দূরে না হওয়াতে ভৌগোলিকভাবে চামড়া ব্যবসায়ীদের কাছে আমিন বাজারে অনেক গুরুত্ব। তবে অবকাঠামো সংকট আর ট্যানারির কাছে বকেয়া অনাদায়ে ভোগাচ্ছে আড়তদারদের। লবণের চড়া দামে চামড়ার সঠিক দর মেলা নিয়েও রয়েছে শঙ্কা। তুরাগ নদীর কোল ঘেঁষা সাভারের আমিনবাজার কাঁচা চামড়ার ব্যবসার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। একদিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে এর অবস্থান, অন্যদিকে হেমায়েতপুরের ট্যানারি শিল্পনগরী থেকে এর দূরত্ব কেবল কয়েক কিলোমিটার। তাই কাঁচা চামড়া সংগ্রহের একটি বড় অংশ এই আমিনবাজার হয়েই প্রসেসিং ইউনিটে প্রবেশ করে। ঢাকা ও আশপাশের বেশিরভাগ কোরবানির কাঁচা চামড়া সরাসরি আসে এখানেই, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত আড়তদাররা। শ্রমিক সংকট নাই, চামড়ার বিক্রির কারণে অনেক সময় সমস্যা হয়। চামড়া ভাইয়েরা আসে, ওরা হয়তো চামড়ার এই যে কাইটের কারণে কারণে অনেক সময় সমস্যা করে। গাড়িতে নামায়া মালটা আপনার মাথা কাটতে হয়, মাথা কাটে আপনার মালটা নবন দিতে হয়। নবন দেওয়ার পরে মালটা মনে করেন সপ্তাহখানে রাখার পরে মালটা আবার ভেঙে গাড়িতে উড়াই দিয়ে আমরা ট্যানারি পাঠাই দিই। ইনকাম 8,000 হয়, 10,000 হয়, 12,000 হয়। হাজারীবাগ থেকে ট্যানারি হেমায়েতপুরে স্থানান্তরের পর পোস্তার আড়তগুলো ধীরে ধীরে চলে আসে এই অঞ্চলে। ট্যানারি শিল্প ঘিরে হেমায়েতপুরে বেশ কিছু লবণ মাখানো চামড়ার আড়ত গড়ে উঠেছে। আর আমিনবাজারে রয়েছে 2-3 ঘর কাঁচা চামড়ার আড়ত। তবে ঈদের চাপ সামলাতে অস্থায়ী ঘরও তৈরি হয়েছে। ঢাকার ভিতরের যে চামড়াগুলো আছে এখানে আমিনবাজার নামে, এখানে আশপাশের এলাকার যে চামড়াগুলো আছে এখানে নামে 1 থেকে 1.5 লক্ষ পিস কোরবানি প্রচুর চামড়া সংগ্রহ করব। অবশ্য কথা ছিল ট্যানারি শিল্প নগরীর মতো পরিকল্পিতভাবে আড়তের একটি হাবও গড়ে তোলা হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার উপর ট্যানারিগুলোর কাছে লেনদেনের লাখ লাখ টাকা বাকি আদায়ও সময় মতো সম্ভব হয় না। লবণের দামও যোগ করেছে বাড়তি দুশ্চিন্তা। বাস্তবায়ন হলো না। এখানে আসার পরে আমরা অনেক মার খেয়ে গেছি। এই ট্যানারিটা ট্রান্সফার করার পরে আমরা আর ব্যবসাটা টিকা রাখতে পারিনি, ব্যবসা অনেক ঢালের দিকে চলে গেছে। ট্যানারির মালিকের কাছে 2 কোটি টাকা আটকে রয়েছে, 10 টাকাও পাইনি। 32 থেকে 30 বছর ব্যবসা, এই বিগত 2-4-5 বছরের মতো নিম্নমানের মানে এই কোনো দামই নেই শিল্পের। কথা বলছেন, গতবার আমি প্রায় 5.5 লাখ টাকার মাল লবণজাত করছি, করার পরে আমি 3 লাখ টাকা বিক্রি পাইনি। স্বাভাবিক সময় 5,000 পশুর চামড়া থাকলেও ঈদের সময় 3 থেকে 4 লাখ পশুর চামড়া সংগ্রহ হয় আমিনবাজারে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, সাভার। এদিকে একসময়ের চামড়া নগরী হিসেবে পরিচিত পুরান ঢাকার পোস্তায়ও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য আড়তগুলো খালি করছে আড়তদার এবং শ্রমিকেরা। পোস্তায় আগের সেই জলুস এখন আর নেই। হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর থেকেই মূলত অনেকেই গুটিয়ে নিয়েছেন তাদের ব্যবসা। হাতে গোনা যে কয়েকটি আড়ত রয়েছে তা পর্যাপ্ত লবণ জমা করেছেন চামড়া সংগ্রহের জন্য। চাপ সামলাতে মৌসুমী অনেক শ্রমিকও যোগ দিয়েছেন সে কাজে। তবে চামড়ার ন্যায্য দাম আর ট্যানারি থেকে বকেয়া আদায় নিয়ে কিছুটা শঙ্কা নিয়ে রয়ে গেছে আড়তদারদের মাঝে। পোস্তায় এবার 90,000 থেকে 1 লাখ পশুর চামড়া সংগ্রহের আশা করছেন ব্যবসায়ীরা। এবারের মধ্যে প্রায় 2,000 মতন কালেকশন করতে। বেচা বিক্রি কেমন চলে? আমাদের হলো 12 মাসের ব্যবসা না, আমাদের 12 মাসের ব্যবসা হিসাবে একটা কোরবানি হিসাবে একটা কোরবানি মনে করে অনেক যে দাম করে কোরবানি দায় 50 বেশি হইতে পারে, কমও হইতে পারে। গতবার তো সরকার নিয়ে দিয়েছিল একটা, এখানে হয়েছে আরেকটা নিউজ। এই বছর যা নিয়ে দিয়েছে কিন্তু আশা করি সেম হওয়ার কথা না, কারণ এই বছর কোম্পানি বিলটি কিছু দেয়নি। আশা করি ইন ফিউচার বা কালকের মধ্যে একটু মানে ব্যবসাটা আসবে, ঠিক মতো আসবে না, কারণ বিলই তো আসে না বাইরে থেকে।
কোরবানির ঈদ ঘিরে বেশ জমে উঠেছে মাংস কাটার সরঞ্জামের বাজার। কামারপাড়ার পাশাপাশি অনলাইন থেকেও এসব সরঞ্জাম সংগ্রহ করছেন অনেকে। ক্রেতাদের অভিযোগ যে বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন দোকানিরা, যদিও কারিগররা বলছেন যে কাঁচামালের দাম বাড়ার প্রভাব পড়েছে এসব সরঞ্জামের উপর। কারিগরের হাতুড়ির আঘাতে কয়লার আগুনে দগদগে লাল লোহা রূপ নিচ্ছে দা, ছুরি, চাপাতি সহ নানান সরঞ্জামে। কোরবানির ঈদের সময় বরাবরই এসব সরঞ্জামের চাহিদা অনেকটা বাড়ে। ক্রেতাদের অভিযোগ বাড়তি চাহিদার সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে কারিগররা জানালেন কয়লা ও লোহার দাম বাড়ায় এসব সরঞ্জামের বাজার এখন ঊর্ধ্বমুখী। কোরবানির সিজন তো চুরি চাপাটি সব নতুন বানাইতে আছি, পুরান কাস্টমার নিয়ে আসতে দাঁড় দিয়ে দিতে আছি, এই কারণে ব্যস্ততা বেশি। এটাই যে কয়লার দাম বাড়তি, গ্যাসের দাম বাড়তি, যানবাহনের ভাড়া বাড়তি, 15,000 টাকাটা 25,000 টাকাটা একবার নাইতে। আমাদের লোহা, তারপর স্প্রিং জাতীয় যে লৌহ জাতীয় যে পণ্যগুলি আমাদের কিনতেই বেশি দাম লাগছে আর কি। 200 টাকার জিনিস 400 টাকা বলে, 150 টাকার জিনিস হইলো 300 টাকা বলে। প্রাইস একটু ভিন্নতা আছে, যেরকম আগে যেটা ছিল 150, এটা এখন 160, 80 এরকম। দোকানে আসার বিড়ম্বনা এড়াতে অনেকে অনলাইনে অর্ডার দিচ্ছে এসব সরঞ্জাম, কিন্তু দা, ছুরির মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। যত 2 নম্বর মাল আছে অনলাইনে দেয় দিয়ে আমাদের কামারের ভালো জিনিসগুলি এটার মূল্যায়ন কমায় ফেলাইছে। অনলাইনে বিক্রির কারণে আমাদের বিক্রিটা কমে গেছে। অনলাইনে তো হেরা দেয় 2 নম্বর মাল ঢুকাইয়া দেয়, আপনার মোবাইলে অ্যাড দেয় একটা, আপনার দেয় আরেকটা। অনলাইন বিক্রি করা হচ্ছে, কিন্তু অনলাইনের সময় ডুপ্লিকেট দেওয়া হয়। অনলাইনে আমরা প্রতারিত হই, আমরা অনলাইন থেকে কিনতে যাচ্ছি না, আমরা যাচ্ছি সরাসরি বাজার থেকে কিনতে। বটি, ছুরি এর পাশাপাশি বেড়েছে মাংস কাটার জন্য ব্যবহৃত খাটটার দামও। বিক্রেতারা বলছেন কাঠের দাম আগের বছরের চেয়ে বেশি, আর এর সাথে বেড়েছে কারিগরের মজুরিও। এবারে কাঠের অনেক দাম বাড়তি। আগে তো মনে করেন 200-150 টাকা করে বিক্রি করছি, এবারে কিনেই আছে আমাদের 400-র উপরে। এর লাগে মানে কাঠের অনেক দাম। এবার একটু দাম বেশি, এবার দাম হলো তেঁতুল গাছ কম পাওয়া যায়, বাজারে কমাইছে। বিশ্লেষকদের ধারণা, কোরবানি ঈদের সময় এসব সরঞ্জাম কিনতে হাত বদল হয় 400 কোটি টাকা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। আইএমএফ সমর্থিত নতুন কর্মসূচির জন্য অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রুজনার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, সংস্কার এজেন্ডা এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে সরকারের সাথে সংস্থাটির আলোচনা হয়েছে। টেকসই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তা করবে আইএমএফ। এর আগে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, আইএমএফ এর সাথে 3 বছরের নতুন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান বাস্তবতায় কিছু সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তবে সংস্কার থেকে সরে আসবে না বাংলাদেশ। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের আদল বদলাতে চায় সরকার। ঠিক সেজন্য আসছে এনার্জি ট্রানজিশন ম্যাট্রিক্সের ধারণা। এর আওতায় 5 বছরের মধ্যে সোলার থেকে মিলবে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ। বাতিল হতে পারে বিদ্যুতের অলাভজনক চুক্তিও। খনন করা হবে 100টি নতুন গ্যাস কূপ। এমন কিছু টার্গেট রয়েছে নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায়। সরকারের দাবি, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরানোই মূল উদ্দেশ্য। পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আমাদের সহকর্মী তৌহিদ হোসেনের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয়টি। ভর্তুকি, ঋণ আর দুর্নীতির বেড়াজালে আটকে আছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও উচ্চ ব্যয়, আমদানি নির্ভর জ্বালানি নীতি, ভর্তুকির চাপ আর সুশাসনের অভাবে বরাবরই মাথা ব্যথা এই খাতকে ঘিরে, যার বোঝা শেষ পর্যন্ত চাপে জনগণের ঘাড়ে। সৌর বিদ্যুৎ নিয়ে অনেক ভাবনা শোনা গেলেও বাস্তবে নবায়নযোগ্য উৎস থেকে মিলছে মাত্র 4% বিদ্যুৎ। নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় তাই আলাদা ভাবনা সরকারের। জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে তৈরি হচ্ছে আধুনিক এনার্জি ট্রানজিশন ম্যাট্রিক্স, যার হাত ধরে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। প্রথম টার্গেট 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে তৈরি। বড় চমক থাকছে দেশীয় গ্যাস অনুসন্ধানে। বলা হচ্ছে 2 বছরের মধ্যে খনন করা হবে 100টি নতুন গ্যাস কূপ, যা থেকে দৈনিক মিলবে 150 কোটি ঘনফুট গ্যাস। নতুন পাইপলাইন তৈরি হবে মহেশখালী থেকে বাখরাবাদ পর্যন্ত। সক্ষমতা বাড়বে ইস্টার্ন রিফাইনারির। সবুজ অর্থনীতিতে বিনিয়োগে আসবে গ্রিন বন্ড। কার্বন ক্রেডিট বেচাকেনায় চালু হবে প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রি ও অফসেট মার্কেট।
ওভারঅল রিনিউয়েবল এনার্জি থেকে অ্যাচিভ করা সম্ভব। আমার মনে হয় 6000ও যদি এখান থেকে আসে সেটা অলমোস্ট 20% হবে টোটাল এনার্জি মিক্সের, এবং সেটা যদি করা যায় সেখানে নিউক্লিয়ারের কিছু কন্ট্রিবিউশন থাকবে, সোলার যেভাবে বাড়ানোর চিন্তা হচ্ছে, রুপটপ বলেন, সরকারি খাস জমিতে বলেন, এখনও কিছু প্রজেক্ট ইতিমধ্যে অনগোয়িং আছে। সোনাগাজীতে 220 মেগাওয়াটের একটা সোলার ইলেকট্রিসিটির একটা প্রকল্প চলছে। নতুন সিদ্ধান্ত, দেশে আপাতত কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে না। 1.5 বছরের মধ্যে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিট। বাতিল বা নতুন শর্ত আরোপ হবে অলাভজনক বিদ্যুৎ চুক্তিতে। গ্রিড আধুনিক করতে স্থাপন করা হবে 500 মেগাওয়াট ক্ষমতার ব্যাটারি স্টোরেজ। বাড়বে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির পরিধি। ইরান ইউএস যুদ্ধের ক্রাইসিসটা যদি কমে যায়, আমাদের এনার্জি সাপ্লাই আস্তে আস্তে স্টেবিলাইজ হয়ে যাবে, ইম্পোর্ট প্লাস লোকাল। আর যেটা হয়েছে যে এনার্জি সেক্টরে যে একটা বড় উপদেষ্টার মধ্যে সেটা দুষ্ট চক্রের একটা মধ্যে যে ছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটু সময় হয়তো লাগবে, কিন্তু এগুলো আস্তে আস্তে কারেক্ট করা হবে। অর্থনীতিবিদ বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুরনো দুষ্টচক্র এখনো ভাঙেনি, তাই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো না গেলে থামবে না অবকাঠামোকে ঘিরে কমিশন বাণিজ্য। যত সাবসিডি উঠিয়ে নেওয়া হবে, যত ভোক্তার উপরে দায় চাপবে, তত নবায়নযোগ্য জ্বালানির জন্য সেটা আরও কম্পিটিটিভ হবে এবং সেটা আকর্ষণীয় হবে। তার কারণ হচ্ছে ফসিল ফুয়েল বেসড জ্বালানি উচ্চ মূল্যের থেকে যদি বেরোতে চায়, সরকারের যে ডেট বার্ডেন বাড়ছে, ঋণ নিয়ে এই যে জ্বালানি আমদানি, এই চাপটি বাড়ছে, এটা একমাত্র কমাতে পারে হলো যদি নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদনে সরকার যান। এরই মধ্যে দেশে বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে বিইআরসি। সিদ্ধান্ত কার্যকর হতে পারে জুনের প্রথম দিন থেকেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও ঈদের বন্ধে এটিএম বুথ সহ অনলাইন মাধ্যমে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ছুটির মধ্যে এটিএম বুথের টাকা তুলতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়েছেন অনেকে। অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ বা সীমিত রাখা হয়েছে এখানে। ব্যাংকাররা জানিয়েছেন যে ছাপানো টাকার চাহিদা সবচেয়ে বেশি বাড়ে কোরবানি ঈদের আগে। এ সময় পশু কেনা সহ বিভিন্ন খরচ মেটাতে ব্যাংকগুলোতে ভিড় বাড়ে। ব্যাংকগুলো তখন কেন্দ্রীয় ব্যাংকের রক্ষিত হিসাবের বিপরীতে বেশি টাকা উত্তোলন করে থাকে। ব্যাংকের দীর্ঘ লাইনের ঝামেলা এড়াতে টাকা তোলার জন্য এখন সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে এটিএম বুথ। কিন্তু কয়েকদিন ধরেই অনেক বুথে গিয়েও টাকা না পাওয়ার খবর মিলেছে। এদিকে বাংলাদেশ ব্যাংক গত 21শে মে এক নির্দেশনার মাধ্যমে এটিএম বুথ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অফ সেলস, কিউআর কোড এবং অনলাইন পেমেন্ট গেটওয়েতে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে। কোথাও কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত তা সমাধানের ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রতি বছর একই ধরনের নির্দেশনা দেওয়া হলেও বন্ধের মধ্যে বিড়ম্বনার খবর পাওয়া যায়। সিটি ব্যাংকে গেলে ওইখানে হচ্ছে আমার কার্ড ঢুকাচ্ছি, অন্য ব্যাংকের কার্ড নিতেছে না, সো ওইখানে আমি কালকে আমি পারচেস করতে পারিনি। আজকে একই কাহিনী, আমি ইবিএলের টাকা ছিল আমার, কিন্তু এখানে কাজ করতেছে না। আমি আসছি টাকা তো উঠাইতে পারলাম না, এখন তো আমার সমস্যা, তো আমি তো ডিও রাখি আইছি। এই যে অনেকের বুথে ঘুরতেছি, টাকা পাচ্ছি না, আবার বুথ নষ্ট, আবার অ্যামাউন্ট নাই, এরকম। এখন আপনি ঈদের সময় বলেন যদি টাকা না পায় কি ভোগান্তি আপনি বলেন। যখন প্রয়োজন তখনই পাইতেছি না। ঈদের সময় তো আমাদের প্রয়োজন টাকার, ব্যাংক বন্ধ থাকে, তখন তো আমরা কার্ড ইউজ করি, তো এই সময় তো আমরা পাই না। এখন হয়তো আমার বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, বিভিন্ন বুথে বুথে যেতে হবে, এখন ওখানে পাই কিনা সেটাও আমি জানি না যে পাবো কি পাবো না। যুক্তরাষ্ট্রের একটি পেপার মিলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সেখানে একজন নিহত এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার ওয়াশিংটনের লংভিউ শহরে একটি কারখানায় এই বিস্ফোরণটি ঘটেছে। এক বিবৃতিতে মিল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7টা নাগাদ হোয়াইট লিকার রাসায়নিক দ্রবণ ভর্তি একটি ট্যাঙ্ক ফেটে যায়। চারিদিকে ছড়িয়ে পড়ে এই দ্রবণে মিশ্রিত ক্ষতিকর সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম সালফাইড। এই কেমিক্যাল শরীরে লেগে পুড়ে যায় অনেকের শরীর। বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্টজনিত জটিলতায় পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আর আহতদের উদ্ধারে অভিযান চালিয়েছে জরুরি বিভাগ। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে কয়েকজনকে। রাসায়নিক ছড়িয়ে পড়ায় ঘটনাস্থল থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।